আমাদের যাদের জন্ম 2000-এর আশেপাশে, তারা যখন আমরা ফোন নিয়ে কথা বলতে যাই তখনই আমাদের মাথায় একটা ফোনের নামই চলে আসে, যেই ফোনটা মাসের পর মাস চার্জ না দিলেও চলতো, যেই ফোনটা হাত থেকে পড়লে ফোনের বদলে মাটি ভেঙে যেত, এবং যেই ফোনের একটি গেমস ছিল যার নাম স্নেক। আমরা ছোটবেলায় খেলতাম যে কে কত বড় সাপ তৈরি করতে পারে সেই গেমসে। তখন সেই সময়ে নোকিয়ার ক্রেজ ছিল অন্য লেভেলের, কিন্তু কি এমন হলো যার কারণে আজকে নোকিয়া ফোনের কথা কেউ মনেও রাখে না। আজকের এই ভিডিওতে আমরা জানবো নোকিয়া কিভাবে বিশ্বের 1 নাম্বার ফোন কোম্পানি হয়েছিল এবং কিভাবে তারা একটি ভুল সিদ্ধান্তের কারণে সবকিছু হারালো। চলেন মূল ভিডিও শুরু করা যাক। নোকিয়া কোম্পানি মূলত শুরু হয়েছিল 1865 সালে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন, 1865 সালে নোকিয়া কোম্পানি শুরু হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1865 সালে নোকিয়া কোনো ফোন কোম্পানি ছিল না। তখন তারা বেসিকলি ছিল পেপার মিল কোম্পানি, মূলত যারা পেপার তৈরি করে। ফিনল্যান্ডে ফ্রিডরিক ইডেস্টাম এই কোম্পানি শুরু করে। পরে তারা কেবল, রাবার এবং ইলেকট্রিক্সে হাত দেয়। যখন আমরা ইলেকট্রিক্সের কথায় আসলাম তখন আপনাদেরকে একটি দোকানের সাথে পরিচয় করে দিই। তারা হচ্ছে মূলত বেসিকলি নরসিংদীতে অথেন্টিক সিঙ্গারের সকল প্রোডাক্ট সেল করে থাকে। সো আপনারা যারা নরসিংদীর আশেপাশে আসেন তারা অবশ্যই বিনা নির্দ্বিধায় আপনারা আপনাদের যাদের বিভিন্ন ধরনের ফ্রিজ, টিভি, এসি অথবা ইলেকট্রিক গ্যাজেট প্রয়োজন তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা খুবই রিজনেবল প্রাইসে অথেন্টিক সিঙ্গার প্রোডাক্ট দিয়ে থাকে। সো আপনারা যাদের ইলেকট্রিক জিনিস প্রয়োজন তারা তাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং আমার প্রথম কমেন্টে আমি তাদের ডিটেলস পিন করে দেবো, এবং আমার কীভাবে আসতে হয় ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন। খুবই সহজ এই দোকানে আসা। চলেন আমরা মূল ভিডিওতে যাই। নোকিয়া মূলত 1980 সালের দিকে টেলিকমিউনিকেশন ডিভাইস বানাইতে শুরু করে। তারপর তারা 1992 সালে প্রথম জিএসএম ফোন বাজারে আনে, যার নাম ছিল নোকিয়া 1011। নোকিয়া 1011 ছিল পৃথিবীর প্রথম মাস প্রোডাক্ট জিএসএম মোবাইল ফোন, যার দাম ছিল বর্তমান বাজারের মূল্যে প্রায় 85,000 টাকা। এরপর থেকেই মূলত শুরু হয় নোকিয়ার সোনালী যুগ। 1998 সালে নোকিয়া হয়ে ওঠে বিশ্বের 1 নাম্বার মোবাইল ফোন কোম্পানি। তখন নোকিয়া ফোনগুলো মানুষ পাগলের মতো কিনতে শুরু করে এবং এটার ক্রেজ এত হাইপে উঠেছিল যে তখনকার সময়ে নোকিয়া প্রায় প্রত্যেক সেকেন্ডে 6টা করে নোকিয়া ফোন বিক্রি করত, এবং প্রতিদিন তারা প্রায় $126 মিলিয়ন এর সমমূল্যের ফোন তারা ডেইলি বিক্রি করত। মানুষজন পাগল হয়ে গেছিল তাদের ফোন কেনার জন্য। এবং আপনি চিন্তা করেন, আপনি এমন একটা ফোন পাচ্ছেন যেখানে আপনি ডিসপ্লে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে। ওই সময়ের কথা চিন্তা করলে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের সাথে কথা বলতে পারতেছেন, আপনি ভিডিও গেমস খেলতে পারতেছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি তখন মোবাইল ফোনে সাউন্ড শুনতে পাচ্ছেন, যেটাকে আমরা এখন রিংটোন বলে থাকি। সেই সময়ে নোকিয়ার আরও কিছু ফোন ছিল, নোকিয়া 3010, নোকিয়া 1100, নোকিয়া 6600, নোকিয়া এন সিরিজ, এবং এই ফোনগুলো ছিল তখনকার সময়ে সবার স্বপ্নের ফোন। এমনকি 2005 সালে নোকিয়ার পুরো মার্কেট শেয়ারের প্রায় 40% শেয়ার ছিল। মানে হচ্ছে পৃথিবীর প্রায় 10টা ফোনের মধ্যে প্রায় 4টাই হচ্ছে নোকিয়ার। এই করতে করতে নোকিয়া প্রায় অনেক বছর একা রাজত্ব করতে থাকে মার্কেটে। তখনই 2006-07 দিকে বাজারে একটি নতুন কোম্পানির আবির্ভাব হয়, যার নাম হচ্ছে অ্যাপেল। সো অ্যাপেল কোম্পানি মূলত বাজারে নিয়ে আসে এমন একটি ফোন যাতে হচ্ছে আপনারা টাচ স্ক্রিন পাবেন, যেটাতে ব্লুটুথ আছে, যেটার মাধ্যমে আপনি গান শুনতে পারবেন। সো এইটা একটা ম্যাসিভ সাড়া ফেলে সারা বিশ্বে। এবং অ্যান্ড্রয়েড তো আসলো আরও অনেক পরে, কিন্তু নোকিয়া তারা তাদের সেই পুরনো সিস্টেমেই ছিল, তারা তাদের সেই ওল্ড ভার্সনেই ছিল। তারা তাদের ফোনকে কোনো রকম আপডেট করার প্রয়োজন মনে করে নাই। তো এর কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মানুষ আস্তে আস্তে নোকিয়ার ফোন থেকে তাদের আগ্রহ হারাতে শুরু করে। যেখানে 2008 সালে অ্যান্ড্রয়েডের বাজার মার্কেট শেয়ার ছিল মাত্র 1%, সেখানে 2010 সালে মাত্র 2 বছরের ব্যবধানে সেই পার্সেন্টেজ হয়ে যায় প্রায় 30%। তো তখন অ্যাপলের ছিল প্রায় 15%, নোকিয়া নেমে আসে প্রায় 34%। তো বেসিক্যালি আসলে সমস্যাটা কোথায় হচ্ছিল? মেইন সমস্যাটা ছিল নোকিয়াতে ইন্টারনেট ভিত্তিক কোনো সমাধান ছিল না। তাদের সিস্টেমিকটা ছিল তখনকার বাজারের তুলনায় একটু স্লো এবং জটিল। এবং নোকিয়া যেখানে সবচেয়ে ভুলটা করে তারা হচ্ছে টাচ স্ক্রিনের গুরুত্বটা বুঝতে পারে নাই। তারা তখনও ভাবতেছিল না আমরা আমাদের ওল্ড যে বাটন ফোনগুলো ছিল আমরা সেগুলোই ম্যানুফ্যাকচার করব এবং ওইভাবেই আমরা থাকবো। তারা তাদের সময়ের সাথে সাথে তারা তাদের নিজেদেরকে আপডেট করতে
পারছিল না কোনোভাবে। সো এই করতে করতে নোকিয়া আসলে বাজার থেকে প্রায় হারিয়ে যায় এবং 2013 সালের দিকে নোকিয়া কোম্পানিকে মাইক্রোসফট কোম্পানি মাত্র $7.5 মিলিয়ন কিনে নেয়, যেখানে এক সময় নোকিয়ার ব্র্যান্ড ভ্যালু ছিল প্রায় $30 থেকে $40 মিলিয়ন। এরপর মাইক্রোসফট বিভিন্ন সময় অ্যান্ড্রয়েড দিয়ে স্মার্টফোন বাজারে আনার চেষ্টা করে এবং তারা তাদের নিজস্ব মাইক্রোসফট অপারেটিং সিস্টেম দিয়েও ফোন বাজারে আনার চেষ্টা করে এবং বাজারে আনে নোকিয়া লুমিয়া। সো কিন্তু তখন আর মানুষ এই নোকিয়া ফোন চাচ্ছিল না এবং তারা ওই ফোন কিনতে বেশি একটা আগ্রহ দেখায়নি। সো মাইক্রোসফট আসলে চাইলেও তারা তাদের বাজারে তেমন সাড়া ফেলতে পারে নাই। 2016 সালে মাইক্রোসফট কোম্পানিও আসলে মোবাইল তৈরি করা এক প্রকার বাদ দিয়ে দেয়। 2023 সালে নোকিয়ার শেয়ার মার্কেট নেমে আসে প্রায় 0.5%-এ। অন্যদিকে স্যামসাং 22%, অ্যাপল 19% এবং শাওমি 13%। কিন্তু বর্তমানে বাজারে নোকিয়া কোম্পানির কোনো ফোন নেই। বাট নোকিয়া কোম্পানি অফ হয়ে যায়নি, তারা মূলত 5G নেটওয়ার্ক ইকুইপমেন্ট, টেলিকম গিয়ার, রাউটার ইত্যাদি ডিভাইস বানায়। তাদের মূল ক্লায়েন্ট হচ্ছে ভোডাফোন, এয়ারটেল, AT&T, বিডি নেটওয়ার্কের মতো বড় বড় কোম্পানি। 2023 সালে নোকিয়া কোম্পানির রেভিনিউ ছিল প্রায় 24.5 মিলিয়ন ইউরো, কিন্তু তারা ফোনের জগৎ থেকে একদম প্রায় হারিয়েই গিয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। সো আজকের ভিডিওতে আশা করি সবাই অনেক কিছু জানতে পেরেছেন এবং একটা জিনিস আমরা অবশ্যই এই ভিডিও থেকে শিখতে পারি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবসময় চারপাশে আমাদের খুবই মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে যে চারপাশে কি হচ্ছে না হচ্ছে, সেই অনুযায়ী আমাদের স্কিল, আমাদের নলেজ, আমাদের পরিবেশ আপগ্রেড করতে হবে। সো এটা না করলে হয়তো আমরা আস্তে আস্তে হারিয়ে যাব এবং আমাদেরকে কেউ মনে রাখবে না। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আগামী ভিডিও পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, টাটা।